নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস মুখার্জি, ডাইরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যিনি সম্মানীয় অতিথি, তিনি একাধিক দায়িত্ব এবং পদে রয়েছেন। একাধারে তিনি ডিপিএসসি চেয়ারম্যান। ডিপিএসসি মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ডিপিএসসি চেয়ারম্যান। অন্যদিকে তিনি পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় শিক্ষক সংগঠনের প্রাক্তন সম্পাদক। দীর্ঘদিন 10 বছর 12 বছর ধরে তিনি সম্পাদকের কাজ করে এসছেন, রাজ্য সম্পাদকের করে এখন তিনি অব্যাহতি পেয়েছেন, তবু তার অনেক অভিজ্ঞতা আছে। এবং একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একজন সম্মানীয় সদস্য। তার নাম শ্রী অজিত কুমার নায়েক। আমার সামনে আজকে অতিথি আছেন। অজিত, তোমাকে আজকে অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা অজিতের সঙ্গে, অজিত আমার দীর্ঘদিনের ছোট ভাইয়ের মতো। আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকাকালীন বা গুরুত্বপূর্ণ কাজে যখন যুক্ত ছিলাম, তখন থেকেই বা তার বহু আগে থেকে, বহু বছর থেকেই অজিতের সঙ্গে আমার পরিচয়, আলাপ। অনেক কাজে, পড়াশোনার কাজে, পরীক্ষার কাজে, স্কুল পরিচালনার কাজে অজিতের সাহায্য আমরা পেয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। এছাড়াও উনি এখন অজিত যে দায়িত্বে আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। ১ নম্বর হচ্ছে ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, যেহেতু ও চেয়ারম্যান, সেজন্য ওকে ডিপিএসসির যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন শুরু করব। তারপরে ধীরে ধীরে ওর প্রাক্তন, উনি যে সম্পাদক শিক্ষক সংগঠনের, সেই ব্যাপারেও আমরা যাব। আর নিশ্চয়ই কাউন্সিলের যিনি সম্মানীয় অতিথি, সম্মানীয় সদস্য, সেই ব্যাপারে ওকে আমরা প্রশ্ন করব। তো অজিত, আমি তোমাকে জানতে চাইছি, সেটা হচ্ছে তুমি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান, 24 পরগনা জেলা, একটা বড় জেলার। তো প্রাইমারি শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যেসব অভিযোগ অনেক উঠেছে কয়েক বছর ধরে, বিশেষ করে এই নিয়ে কোর্ট কেসও হয়েছে, নিয়োগের স্বচ্ছতা নিয়ে, নিয়োগের দুর্নীতি নিয়ে, এই ব্যাপারে তোমার সঙ্গে সরাসরি আমি জিজ্ঞেস করছি, তোমার অভিজ্ঞতা কী বা তোমার বক্তব্য কী? আপনাকে প্রথমেই জানাই যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বর্তমানে যে নিয়োগ পদ্ধতি আছে তার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত নয়। কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট অথরিটি অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা ইস্যু করে। রাজ্য ওয়াইজ এই লিস্টটা তৈরি হয়। স্টেট বোর্ড থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার যে প্যানেল পাঠিয়ে দেয় সেটাই কেবলমাত্র ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল নিয়োগ করে। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে। 2009 সালের একটি প্যানেল ছিল যেটি 1834 জনের, সেটা নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল কোর্টের রায়ে। আমরা 2022 সালে সেটাকে নিয়োগ করেছি এবং তার যে কনভার্সন প্যানেল অ্যাজ পার কোড অর্ডার সেটা আমরা প্রকাশ করেছি এবং 100% স্বচ্ছভাবে প্রকাশ করেছি, 100% সততার সঙ্গে প্রকাশ করেছি। তো এবং আরও একটা বলবো যে এই নিয়ে যে আমার প্যানেল বা আমার রেকটিফাই প্যানেলের কেউ যে ওভার মার্কিং পেয়েছে অথচ অ্যাপয়েন্টমেন্ট পায়নি, এই সংক্রান্ত কোনো কোর্ট কেসও পেন্ডিং নেই। কোর্ট কেস হয়নি, পেন্ডিং তো পরে কথা, কোর্ট কেস হয়নি। 2009 সালেরটা 2022 সালে অ্যাপয়েন্টমেন্ট পেল, নিয়োগ সেটা হলো? 2009 সালের তৎকালীন বামফ্রন্ট সরকারের সময় অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ফিল আপ হলেও তারা এটাকে ক্যানসেল করে। 2011 সালে আবার ফর্ম ফিল আপ হয়। 2012 সালে আবার একবার কোর্টের রায়ে ক্যানসেল হয়। আল্টিমেটলি 2014 সালে এই পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়। ফলে আইনি জটিলতার কারণে এই প্যানেলটা এতদিন আটকে ছিল। এবার সেটা আমরা 2022 সালে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তবুও 2014 সাল থেকে 2022 সাল, এই 8 বছর মোটামুটি দীর্ঘ সময়। ওই এটা ছেলেমেয়েরা, একেবারে কোর্টের ম্যাটার। এক্ষেত্রে হ্যাঁ, আমার কিছু নয়। ক যারা পেয়েছেন নিশ্চয়ই আমরা তার প্রতি সমব্যথী। কিন্তু এটা আমাদের কিছু করার ছিল না। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কেননা আর তুমি ডিপিএসসি চেয়ারম্যান মানে শুধু তো নিয়োগ আর বিষয় নয়। তোমাদের সারা রাজ্যের বা জেলার, তুমি যে জেলায় আছো, হুম। সেই জেলার আমি আমি যতদূর শুনেছি সারা রাজ্যে প্রায় 60,000 প্রাথমিক স্কুল আছে। এটা কি ঠিক? একেবারে ঠিক। আর আমার জেলায় ২,৮৮৯। আর স্টুডেন্ট আমি যা শুনেছি প্রায় ১ কোটির উপরে। অনেক বেশি। কারণ আমার জেলাতেই স্টুডেন্ট ৫,৪২,০০০ সামথিং। ওরে বাবা! তাহলে এই যে প্রাথমিক স্কুল, এত তোমার জেলায় প্রায় ৩,০০০ স্কুল আছে, ৫,০০,০০০ বেশি স্টুডেন্ট আছে। সেরকম সারা রাজ্যে এই ৬০,০০০ স্কুল আছে, ১ কোটির উপর স্টুডেন্ট। তাহলে কি স্কুলের প্রাইমারি স্কুলগুলোতে পরিকাঠামো, টিচার এগুলো সব ঠিকঠাক আছে? না, আমি আপনাকে বলি, পরিকাঠামো ২০০০ এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। আমরা যখন এর আগে বাম আমলে দেখেছিলাম, বামফ্রন্টের সময়ে, তখন পরিকাঠামোর প্রভূত ঘাটতি ছিল। বর্তমান সময়ে নতুন স্কুল বিল্ডিং প্রচুর তৈরি করা হয়েছে, প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে, ডিজিটাল ক্লাসরুম চালু করা সম্ভব হয়েছে,
আ এতৎ সত্ত্বেও আমি বলব পরিকাঠামো 100% কিন্তু কমপ্লিট হয়নি। আমরা সরকারের কাছে সেই প্রস্তাবও রেখেছি এবং সরকার অত্যন্ত ইতিবাচকভাবে সেটাকে দেখছেন এবং সাড়াও দিয়েছেন, সেভাবে কাজও হচ্ছে। এ তো আমি এরকম কোথায় মিডিয়াতে দেখি যে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী নেই অনেক স্কুলে, বেশ কিছু স্কুলে ছাত্রছাত্রী নেই। একজন বা কখনো একজন টিচার বা কোনো স্কুলে শুধু হেডমাস্টার, স্টুডেন্ট নেই। এরকম ঘটনা কি সত্যি? এটা একেবারে সত্যি, কিন্তু ঘটনার প্রেক্ষাপটটা আলাদা। ধরুন কোনো একটা গ্রামের কোনো একটা আঙ্গিকে একটা এনজিও সেখানে কাজ করত, তাদের ফ্যামিলি বা বসবাস করত। তাদের জন্য একটা স্কুল গড়ে উঠেছিল। সেই এনজিও এখন নেই। ফলে তাদের যে ফ্যামিলি তারা অন্য জায়গায় চলে গেছেন। ফলে তাদের ছেলেমেয়েরা যখন ওখানে ভর্তি হয়নি, ফলে সেই স্কুলের ছাত্র সংখ্যা কমতে, কমতে হয়তো ১ বা ২ তে গিয়ে ঠেকেছে। এর সংখ্যা নিতান্তই কম, কিন্তু ম্যাক্সিমাম স্কুলে ছাত্র এবং শিক্ষক অনুপাত যথেষ্ট ভালো আছে। না, ছাত্র শিক্ষকের অনুপাতের বিষয়ে আমি বলছি না। যেখানে দেখা গেছে স্কুলের স্টুডেন্টই নেই এবং অনেক জায়গা আছে টিচাররা আছে, স্টুডেন্ট নেই। অনেক জায়গা আছে স্টুডেন্ট আছে, টিচার নেই। আমি বলছি এইরকম অভিযোগগুলো আসে। এই অভিযোগের সেরকম হয়তো খুব বেশি নয়, কিন্তু তবুও এগুলো আছে বলে শুনেছি। আছে, ২ টি ১ টি ক্ষেত্রে আছে। অবশ্যই আছে। আমি স্বীকার করলাম তো ১ম এ। হুম, আছে, এবং সেই সমস্ত ক্ষেত্রে আমরা টিচারদেরকে ইউজ করছি পাশের স্কুলে। হুম। আর স্টুডেন্ট তারও পার্শ্ববর্তী কোনো প্রাইমারি স্কুল আছে, সেখানে ভর্তি হয়েছে। এমনটি তো নয় যে ওই গ্রাম অশিক্ষিত থেকে যাচ্ছে, ওই গ্রামের যে ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, তা কিন্তু নয়। তারা আমার আঙ্গিকে, আমার ওই সার্কেলের মধ্যে কোনো না কোনো বিদ্যালয়ে তারা ঠিক ভর্তি হচ্ছে। আচ্ছা অজিত, আরেকটা জিনিস তোমাকে বলি, এই প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের আগের ঘটনা তুমি তো বললে, যে নিয়োগের যে দুর্নীতি, অস্বচ্ছতা, এটার কারণটা কি? তখন ২০০৯ সালে বামফ্রন্ট সরকার আমল থেকে শুরু হয়েছিল। ১৪ সালে ১ম রিক্রুটমেন্ট শুরু হলো, ব্যবস্থাটা শুরু হলো। তারপর কোর্ট কেসের জন্য আটকে ছিল। ২০২২ সালে তুমি নিয়োগ দিয়েছ। তারপরে এখন প্রচুর প্রাইমারি স্কুলে শিক্ষকের অভাব, এটা আমাদের শোনা গেছে এবং অভিযোগ আছে। সত্যি ঘটনা? এখন অনেক স্কুলে শিক্ষকের এ অভাব আছে? এটা শুধু আমার জেলায় নয়, সারা রাজ্য ওয়াইজ শিক্ষক ঘাটতি একটা আছে। সেই ঘাটতি কন্টিনিউয়াস প্রসেস। কারণ প্রতিদিন আমি প্রাইমারি স্কুলের কথা হ্যাঁ, বলছি। প্রাইমারি স্কুলেই বলছি। সারা রাজ্যব্যাপীও একই জিনিস। হুম। কারণ প্রতিদিন আমার জেলায় কোনো না কোনো শিক্ষক মহাশয় রিটায়ার করছে। আমার কাছে এমন কোনো ডেটা ব্যাংক নেই বা টিচার ব্যাংক নেই যে আজকের যিনি রিটায়ার করলেন, কালকের তার জায়গায় আরেকজনকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। ফলে এই যে রিটায়ারমেন্ট প্রসেসটা, যত সময় না রিক্রুটমেন্ট হয়, সেটা হতে পারে ১ বছর পরে, ১.৫ বছর পরে। এই ১.৫ বছর যত সংখ্যক টিচার রিটায়ার করছেন, ওই ভ্যাকেন্সিটা কিন্তু থেকেই যাচ্ছে আল্টিমেটলি। ফলে প্রতিবারই যখন রিক্রুটমেন্ট হচ্ছে, একটা ভ্যাকেন্সি সুনির্দিষ্টভাবে থেকে যাচ্ছে বরাবরের জন্য। যেমন এবার যে স্টেট বোর্ডের ইন্টারভিউ চলছে, তাতে আমাদের জেলার ১২৪৫ ভ্যাকেন্সি আছে। এই ১২৪৫ স্টেট বোর্ড যদি আজকের ২ মাসের মধ্যে ফাইনালাইজ করে দেয়, আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি ২ মাসের মধ্যে, এই যে সময়টুকু কাল, তার মাঝখানেও দেখা যাবে হয়তো ৫০০-৬০০ ভ্যাকেন্সি অলরেডি দাঁড়িয়ে যাবে। ফলে এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আ যে সরকারই থাকুক, যে বোর্ডই এটা পরিচালনা করুক না কিনা, এই কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে এবং এই ঘাটতিটা আমাদের জেলার ক্ষেত্রে একটু কম হয়। কারণটা হলো আমরা ২০০৯ এর যে রিক্রুটমেন্ট হয়েছে ১৮৩৪, সেটা সুপার নিউমারিক পোস্ট। ফলে এই যে ভ্যাকেন্সির সঙ্গে ওই পোস্টটাকে ধরা হচ্ছে না। তাহলে আমি ধরছি না, অথচ ১৮৩৪ টিচার কিন্তু আমার জেলায় আছে। তারা যবে রিটায়ার করবেন, অটোমেটিকভাবে ওই পদটা ওটা খারিজ হয়ে যাবে। তাহলে আমি ১৮৩৪ এক্সট্রা পাওয়ার কারণে এই যে ১২৪৫ এখন যে ভ্যাকেন্সি আছে, সেটাও কিন্তু এই ১৮৩৪ দিয়ে আমি ফিল আপ করতে পারছি। হ্যাঁ, স্যার রাজ্যে মাত্র ১২৪৫ খালি আছে? না, 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 আমার জেলায় ১২৪৫। সারা রাজ্যে? সারা রাজ্যে জেলা ওয়াইজ ভ্যাকেন্সি সেটা আমার জানা নেই। তবে প্রতিবারে যেটা দেখা যায়, সংখ্যাটা ১০,০০০ ১২,০০০ এর কম নয়। হ্যাঁ, আরো বেশি হবে। তোমার জেলায় ১২৪৫ ১,১২৪৫। আমার বড় জেলা। আমার ২৩ টা জেলা আছে। এভারেজ ১,০০০ করে ধরলেও ২৩,০০০ হয়। ২৩,০০০ না, ২৩,০০০ এত ভ্যাকেন্সি বোধহয় নেই। আমি যতদূর জানি এটা 15 or 16,000 এর কাছাকাছি হবে। ১৬,০০০ এর মতন। হ্যাঁ। ১৬,০০০ শিক্ষক এখনো ফাঁকা আছে। কাজে এতদিন ধরে তারপরে শিক্ষকরা, একটা কথা বলি, এই প্রাইমারি শিক্ষকরা এত ১৬,০০০ উম আ উম খালি আছে। তারপরে এসআইআর এর যারা ইলেকশন কমিশনের কাজে এত লোক চলে গেল। তাহলে পড়াশোনা কিন্তু ব্যাহত হচ্ছে না? প্রাইমারি ইয়েতে ৬০,০০০ স্কুল, তার মধ্যে এতগুলো জায়গা খালি আছে, টিচারের পদ খালি, তারপরে নির্বাচন কমিশনের কাজে চলে গেল। এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা আমরা ওভারকাম করতে পারছি শিক্ষক মহাশয়দের সহযোগিতার জন্য। প্রথমত বলি,
ভ্যাকেন্সি আপনি বলুন, অন্য কেউ কোনো সংবাদ মাধ্যম যেভাবেই প্রচার করুক না কেন, ভ্যাকেন্সি অলওয়েজ থাকবে। ভ্যাকেন্সিটা স্টেটমেন্ট নেওয়া হয় যে এখন কত ভ্যাকেন্সি হয়েছে। ভ্যাকেন্সিটা স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেট বোর্ড সেটাকে নোটিফাই করে। যারা ক্যান্ডিডেট চাকরি প্রার্থী তারা আবেদন করেন এবং এটা একটা প্রসেসের মধ্যে এগোতে হয়। হয়তো কখনো ১ বছর লাগে, কখনো ১.৫ বছর লাগে। এইটুকু আমাদের সকলকে ওয়েট করতেই হবে। এবং এই সময়কালটা এমন একটিও স্কুল নেই যেখানে ছাত্র আছে অথচ শিক্ষক নেই। তা সেই চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাই কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের। এবং এই চ্যালেঞ্জটা আমরা যথাযথভাবে পালন করি। কিভাবে করি? যেখানে এক্সট্রা টিচার আছে, সেটা পিটিআর অনুযায়ী, কোথাও এক্সেস টিচার আছে, কোথাও হয়তো দেখা যাবে যে প্রচুর স্টুডেন্ট, টিচার সংখ্যাও অনেক, কিন্তু পিটিআর অনুসারে হয়তো ঠিক আছে। আমরা সেখানে দেখে নিই যে কটি ইউনিট সেখানে একসঙ্গে ক্লাস হচ্ছে। যদি দেখা যায় আমার ১৬ জন টিচার আছে এমন স্কুল, ১০টি ইউনিট একসঙ্গে চলছে, আমরা চেষ্টা করি ওখান থেকে টিচারটাকে নিয়ে আপাতত অ্যাডহক বেসিসে যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে পোস্টিং দেওয়ার। একে বলা হয় ড্রাফট পোস্টিং। আবার যথাযথভাবে শিক্ষক নিয়োগ হয়ে গেলে সেই টিচারকে তার পুরনো জায়গায় আমরা ফিরিয়ে আনি। ফলে এটা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা আমরা প্রতিনিয়ত পালন করে আছি। কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এসআইআর। এসআইআর হওয়ার সুবাদে আমরা দেখেছি একটি স্কুলের ১ জন ২ জন বাদ দিয়ে সমস্ত টিচারকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু কোথাও আপনি এটা দেখাতে পারবেন না যে স্কুল সে কারণে বন্ধ আছে বা পঠন-পাঠন বন্ধ আছে। আমরা এনিহাউ এটা খুব কষ্ট করে, খুব প্ল্যানিং করে শিক্ষকদের কাছে আবেদন রেখে এবং শিক্ষক সংগঠনের সর্বত সহযোগিতায় আমরা কিন্তু এটা ওভারকাম করতে পেরেছি এবং এসআইআর চলাকালীনও কোনো একটিও বিদ্যালয়ের ক্লাস হয়নি, এই নমুনা কিন্তু নেই। এবং আমি শিক্ষক মহাশয়দেরকে ধন্যবাদ জানাবো। তারা এসআইআর এর কাজ করেছেন। কখনো, কখনো তারা স্কুলে গেছেন ফার্স্ট হাফে কেউ, সেকেন্ড হাফে অন্য কেউ এসছেন। এইভাবে ঘুরিয়ে অ্যা আবার অন্য স্কুল থেকে টিচার দিয়ে এনিহাউ আমরা সেটাকে মেকআপ করেছি। ফলে সিলেবাস যেটা পিছিয়ে যাওয়ার ভয় থাকে সেটা কিন্তু পিছিয়ে নেই। এইজন্য আমি আমার তরফ থেকে শিক্ষক সংগঠনের এবং সমস্ত শিক্ষক-শিক্ষিকাদেরকে আমি ধন্যবাদ জানাবো। একেবারে দলমত নির্বিশেষে আচ্ছা, সমস্ত ওইটা শিক্ষক-শিক্ষিকা। প্রাইমারি এডুকেশন হচ্ছে 1 থেকে 5, 1, 2, 3, 4, 5 প্রি প্রাইমারি আছে প্রি প্রাইমারি আছে। ওটা কি তোমাদের মধ্যে? একেবারে মানে প্রি প্রাইমারি মানে 1 এর আগে? 1 এর আগে 2 টো ক্লাস? ২ টো ক্লাস। ও, তাহলে এদিকে ৫ টা, দুটো ৭ টা। ৭ টা। ৭ টা নিয়ে তোমার সব মিলিয়েই কি তুমি বললে ছাত্র সংখ্যা ১ কোটির উপরে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ১ সম কোটির অনেক বেশি। আমার হুম। জেলায় ৫,৪২,০০০ স্টুডেন্ট। তাহলে তুমি ডিপিএসসির যে রাজ্যে শিক্ষাক্ষেত্রে, প্রাইমারি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে রাজ্যে যে ঘটনা ঘটছে, যে মানে পরিকল্পনা নেওয়া হচ্ছে বা শিক্ষা বিস্তারের ঘটনা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে তুমি খুশি নাকি আরো একটু ভালো কিছু হলে ভালো হতো? না, না অবশ্যই খুশি। আমরা আমরা যা চাইছি, ধরুন আপনার কি পরিকাঠামোর অভাব আছে, কোথায় আপনার ঘাটতি আছে, প্রত্যেকটা তো ফেজ ওয়াইজ রিপোর্টের ভিত্তিতে গভর্নমেন্টের কাছে যায়। আমরাও একটা তার অন্যতম স্তম্ভ যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, জেলার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, স্কুলগুলোর দেখভাল করা, ছাত্রদের সুবিধা-অসুবিধা, শিক্ষকের সুবিধা-অসুবিধা কোনটা হলে ডেভেলপড হবে, কি প্রয়োজন, সেটা আমরা প্রতিনিয়ত ডিপার্টমেন্ট এবং স্টেট বোর্ডকে রিপোর্ট করে থাকি। তার ভিত্তিতে একটা তালিকা তৈরি হয়, একটা আমাদের কি চাহিদা আছে, রিকোয়ারমেন্টের লিস্ট তৈরি হয়। সেইভাবে সেটা গভর্নমেন্টের কাছে যায় এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই তার ইতিবাচক ফল পেয়েছি। আচ্ছা, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আসি। তুমি তো ডিপিএসসির চেয়ারম্যান আছো দীর্ঘদিন, কত বলে ৫ বছর হলো? ৪.৫ বছর প্লাস। ও, এবার আমার অন্য প্রসঙ্গে বলি। তুমি তো দীর্ঘদিন মানে নতুন সরকার ২০১১ সালে আসার পর থেকে একটা শিক্ষক সংগঠনে তুমি রাজ্য সম্পাদক ছিলে। শুধু ছিলে বললে ভুল হবে। শুরু থেকেই ১১ সাল থেকেই এই বোধহয় ২২-২৩ সাল পর্যন্ত তুমি রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করেছো এবং রাজ্যের সবচেয়ে বড় শিক্ষক সংগঠনের তুমি রাজ্য সম্পাদক ছিলে। তো তোমার কাছে কি মনে হয় যে মানে তোমার অভিজ্ঞতাটা কীরকম? মানে তুমি নিজে একজন শিক্ষক, অথচ আবার শিক্ষক সংগঠন নিয়ে কাজ করেছো। তোমার অভিজ্ঞতাটা কী আছে? আর এখন হচ্ছে তুমি ডিপিএসসির চেয়ারম্যান, মানে সরকারের প্রশাসনিক একটা প্রধানের দায়িত্ব পালন করছো। তো শিক্ষক হিসাবে তোমার অভিজ্ঞতা, শিক্ষক সংগঠনের নেতা হিসেবে অভিজ্ঞতা এবং প্রশাসনিক বিষয়ে তোমার অভিজ্ঞতা। ৩ টের তফাৎটা কীরকম মনে হচ্ছে? আমি ১ম এ বলি, হুম, ২০১১ সাল থেকে আমি শিক্ষক সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক, এটা ঠিক। কিন্তু এটা নয় যে ২০১১ সাল থেকে আমি শিক্ষক সংগঠনটুকু করি। আমি শিক্ষক সংগঠনটা করি অনেক আগে থেকে, ২০০০ সাল থেকে। তখন শিক্ষক সংগঠনটা আমাদের একটু অন্যরকম ছিল।
সেটা ছিল আমরা তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল। অর্থাৎ কেজি থেকে পিজি পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি মাত্র মঞ্চ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল, সেটার দায়িত্বে ছিলাম। সেটা আমি যেমন সারা রাজ্য ওয়াইজ ঘুরেছি, তেমন আমার জেলার ক্ষেত্রেও আমি জেলা সভাপতি ছিলাম। পরবর্তীকালে ২০১১ সালে নতুন গভর্নমেন্ট হওয়ার পরে শিক্ষা সেলটাকে ৫ ভাগে ভাগ করা হয়। তখন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, যেটা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশন, তার রাজ্য সম্পাদক আমি হই এবং জেলা সভাপতিও আমি থাকি। ফলে শিক্ষকতা করার সময় থেকে আমার এই শিক্ষক সংগঠনের বেড়ে ওঠা, আমার কাজ কর্মপরিধি তখন থেকেই কিন্তু শুরু। মানে তখন আমার যেটা মনে হতো যে শিক্ষকদের পেশাগত দাবি দাওয়া এবং পরিকাঠামোর অভাব বাম আমলে শিক্ষকদের চাকরির ক্ষেত্রে তাদের নিশ্চয়তা প্রদান, এটা আমার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছিল। সেটা থেকে আমার শিক্ষক সংগঠনে প্রথম প্রবেশ আসা। কারণ তখন বেতন আমরা মাস পয়লা পেতাম না। মাস পয়লা বেতনের জন্য যখন আমরা বিকাশ ভবনে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম মন্ত্রীর সঙ্গে বা কোনো আধিকারিকদের সঙ্গে, একেবারে খোলামেলাই বলি, তারা আমাদেরকে একেবারে তাচ্ছিল, মানে কি মানে একেবারেই তাচ্ছিল যাকে বলা হয়, মানুষ মানুষকে এটা করতে পারে আমার অন্তত ধারণা ছিল না। তারা কিন্তু সেটা আমাদের সঙ্গে করেছিলেন এবং একটা কথা বলেছিলেন, মাস পয়লা বেতনটা অবৈজ্ঞানিক, আপনাদের চাওয়াটা ঠিক নয়। এখানেই আমাদের প্রশ্ন ছিল। শুধু তাই নয়, মাস পয়লা বেতনটা কবে হতো? ২০ তারিখ ২২ তারিখ মাসের বেতন। তাহলে দেখা গেল একজন শিক্ষক মহাশয় তিনি ২০ বা ২২ তারিখে বেতন পেলেন, মানে ওই মাসে তার যে পিএফের টাকা কাটা হলো, তার যে ইন্টারেস্টটা তিনি কিন্তু আর পেলেন না। ফলে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শিক্ষক তাদের ব্যক্তিগত যে ক্ষতিপূরণ হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আমার সোচ্চার হওয়ার জন্যই শিক্ষক সংগঠনের যাত্রা শুরু করা। সেটা নয় বুঝলাম। তুমি ওই জন্যে যে অসুবিধা ছিল আগের দিনে, ঠিকমতো মাইনে পাওয়া যেত না, দেরিতে মাইনে পাওয়া, সব বুঝলাম। কিন্তু তুমি কি এই করার পরেও শিক্ষকদের দায়িত্ব সচেতন, কর্তব্যপরায়ণ করতে পেরেছো? যে ঠিকমতো ক্লাসে যাওয়া, ছেলেমেয়েদের করা, তারা তো মাইনে প্রচুর পায় এখন। প্রত্যেক ১ তারিখে মাইনে পেয়ে যাচ্ছে। শিক্ষকদের প্রচুর রোজগারের ব্যবস্থা। টিউশনি করছে। তো এদেরকে কি তুমি দায়িত্ব সচেতন করতে পেরেছো? এত দিন ধরে তুমি যে রাজ্য সম্পাদক দায়িত্বে ছিলে, শিক্ষকদেরকে কি সমাজের প্রতি, ছাত্রদের প্রতি দায়িত্ব সচেতন করতে পেরেছো? রোজগার তো কম হচ্ছে না। না, আমি এক্ষেত্রে আপনার সবটাকে মেনে নিতে পারলাম না। হুম, শিক্ষক মহাশয়রা টিউশন করেন, এটা বলে শিক্ষক সমাজকে দোষারোপ বা দায়ী করা যাবে না। একটা পরিসংখ্যান তৈরি হয়েছিল, 1% or 2% শিক্ষক হয়তো টিউশন করে। আমরা কিন্তু বরাবরই সরকারের নিয়ম, নীতি, আদর্শ মেনে বলেছি যে প্রাইভেট টিউশন করা যাবে না। যিনি শিক্ষার আঙ্গিনায় আছেন, তিনি যদি ছাত্রদেরকে পড়াতে চান, বিনা পয়সায় স্কুলে পড়াতে পারেন। সে কোনো অসুবিধা নেই। এগুলো তোমরা বলেছিলে? একেবারেই। বলার পরেও তো কাজ হয়নি তো? এবার না, শুনুন, কাজ হয়নি তা নয়। এবং সমস্ত শিক্ষক যে আমাদের সংগঠন করে তা নয়। অনেক সংগঠন আছে। আবার এমনটি নয়, আমরা বলছি মানে যে আমাদের শিক্ষক সংগঠনের সমস্ত সদস্য শিক্ষক এটা ফলাও করে মেনে নিয়েছে। কেউ কোথাও ব্যক্তিগত উদ্যোগে হয়তো পড়িয়েছে, ধরা পড়লে তার শাস্তি হচ্ছে। হয়েছে, শাস্তি হয়েছে? অবশ্যই। বিকাশ ভবনের তরফ থেকে, ডিপার্টমেন্টের তরফ থেকে কোয়ারি হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সেইভাবে প্রসেস মানে হচ্ছে। সরকারি যে চাকরিটা স্কুলের মাস্টারমশাই দিয়ে, তো টিউশনি করা তো বেআইনি অপরাধ। একেবারে তার আমরা জন্য কি সরকার থেকে সেই শিক্ষকদের মানে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল আগে? সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। হুম। এবার তদন্ত রিপোর্ট জমা পড়ার পরে নিশ্চয়ই ডিপার্টমেন্ট সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আমরা বলতে পারি শিক্ষক সংগঠন হিসাবে যে যদি কোনো শিক্ষক সত্যি দোষী প্রমাণিত হয়, তার পক্ষে বা তার জন্য শিক্ষক সংগঠন কখনো লড়াই করবে না। সেটা সরকারি নিয়ম অনুযায়ী যা শাস্তি হবে সেটা আমরাই সরকারকে সমর্থন করব। হুম, সেটাই ঠিকই, খুব ভালো বিষয়। তুমি তাহলে এখন তোমাকে বলি, এখন তুমি শিক্ষক সংগঠনের তো রাজ্য সম্পাদক নও, এখন তুমি প্রশাসনিক প্রধান। তো এখন কি মনে হয় শিক্ষকদের সামনে এখন বড় চ্যালেঞ্জটা কী? এখন শিক্ষকদের সামনে বড় চ্যালেঞ্জটা কী এই মুহূর্তে? এই মুহূর্তে শিক্ষক সমাজের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ নিজেকে ডিজিটালাইজড করা। অর্থাৎ আমি যে একজন শিক্ষক, পর্যাপ্ত পরিমাণের ট্রেনিংয়ের দরকার। স্কিল ট্রেনিং, দক্ষতা। কারণ এখন ছাত্র সংখ্যা অনেক বেড়েছে, ক্লাসের পরিধি বেড়েছে, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে। প্রযুক্তিকে কাজে লাগাতে হবে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষকদেরকে আরও বেশি
মনোযোগী হতে হবে যে ছাত্রকে কি করে আরও ডেভেলপ করব। তার পঠন পাঠন, তার নৈতিক চরিত্র। একটি প্রাথমিক বিদ্যালয়ে যখন একটি ছেলে বা মেয়েকে বাবা মা স্কুল চৌহদ্দিতে ছেড়ে দিয়ে যায়, ধরে নিতে হবে একটি মাটির তালাকে ফেলে দিয়ে গেছে। আপনি সেই কারিগর, তাকে যেমন পুতুল বানাবেন, যেমন শেখাবেন তেমন শিখবে। ফলে শিক্ষকদের কাছে প্রাথমিক স্তর থেকে তার চরিত্র গঠন, তার যে ভিতটা কিন্তু একেবারে প্রাথমিক স্তর থেকে হয়। তাই শিক্ষকদের অনেক বাড়তি দায়িত্ব নিয়ে সে কাজটুকু কিন্তু করতে হয়। পরবর্তীকালে বড় হয়ে গেলে তো অনেক ব্যাপার, অনেক কিছু আছে। কিন্তু এই কথা বলতে গিয়ে আমি একটা কথা বললাম ডিজিটাল কথা। সেটা হয়তো একটু উঁচু ছেলেদের জন্য, অর্থাৎ 1-2 না হলেও আরেকটু উঁচু ক্লাসের ছেলেদের জন্য। কিন্তু ডিজিটালাইজড আমরা নেব। কিন্তু এটা মনে রাখতে হবে যে শিক্ষকের বিকল্প কিন্তু ডিজিটাল নয়। ডিজিটালাইজড শিক্ষককে সহযোগিতা করবে। সেইভাবে যদি এগোনো যায় এবং শিক্ষকরা সেই চ্যালেঞ্জ নিয়েছেন। গ্রামাঞ্চলে শিক্ষক সংখ্যা শহরের তুলনায় অনেক কম। তবুও কিন্তু সেই শিক্ষকদের সহযোগিতায় গ্রামের স্কুলের পঠন পাঠনও সুন্দরভাবে চলছে। না, ডিজিটালাইজড বলতে তুমি কি বোঝাচ্ছ? ডিজিটাল মানেটা কি? এখন এখানে ডিজিটাল স্মার্ট মানেটা কি? ক্লাসরুম, বাচ্চাদের ক্ষেত্রে স্মার্ট ক্লাসরুম খুব এসেনশিয়াল। স্মার্ট ক্লাস করা, তার জন্য সরকারের উদ্যোগ দরকার তো। সরকারি উদ্যোগ কিছু, কিছু ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। অনেক স্মার্ট ক্লাসরুম হয়েছে, আমার জেলায় হয়েছে, সারা রাজ্যে হয়েছে। কোথাও, কোথাও এনজিওর সহযোগিতায় কোনো, কোনো বিদ্যালয়ে হয়েছে এবং সমস্ত জায়গায় একই রকমের পরিকাঠামো নেই, এটা সত্য। যে কারণে সব জায়গায় চালু করা না গেলেও যে পদ্ধতিতে আমরা স্মার্ট ক্লাসরুম করছি, আগামী হয়তো ১ বছর ২ বছরের মধ্যে প্রায় ম্যাক্সিমাম স্কুলগুলো আমরা কভার করতে পারব। না, কারণ স্কুলের সংখ্যা তো কম নয়। মাধ্যমিকে প্রায় ১৪-১৫,০০০, উচ্চ মাধ্যমিকে ৭,৫০০, ৮,০০০ মতন, ২৩,০০০। তোমার প্রাথমিক আছে ৬০,০০০, প্রায় মানে ৮০,০০০, ৮২,০০০ একেবারে, একেবারে। স্কুল। এখন তাকে আমাদের ডিজিটাল স্মার্ট ক্লাসরুম করতে না, গেলে এখনো প্রায় 20% 25% স্কুল হয়ে গেছে এবং হাই স্কুলগুলো ক্ষেত্রে একটু আলাদা। তারা নিজেদের উদ্যোগে হয়তো নিজেদের টাকায় বা তাদের একটু ফান্ডিং বেশি থাকে। এনিহাউ তারা কিন্তু অনেকে নিজ উদ্যোগেও করেছে। যে সংখ্যাটা অনেক বেশি। 20% হয়তো আমার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 20% কাভার হয়েছে। হাই স্কুলের ক্ষেত্রে 50% অ্যান্ড অ্যাবভ স্কুল তারা কিন্তু এটা করে ফেলেছে। তার মানে তুমি বলছো ডিজিটালটা মানে বাস্তবে করা সম্ভব এবং করতেই হবে। করতেই হবে। আগামী দিনে যা সিলেবাস, যা আ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা হলো, হুম। আ সবকিছুকে যদি আঙ্গিকগুলোকে আমরা ধরে আসি, তাহলে দেখতে হবে ডিজিটাল কিন্তু ডিজিটালাইজেশন আ এসেনশিয়াল দরকার। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যদি আমাদের ছেলেমেয়েকে ডেভেলপ করতে হয়, এটা দরকার। কিন্তু বারবার এটা বলছি যে শিক্ষকের বিকল্প কিন্তু ডিজিটাল নয়। শিক্ষক থাকবেন, এটা ডিজিটাল হবে তার সহায়ক। হ্যাঁ, তো তুমি তো বলছো এনইপি 2020 এটা থেকে কার্যকর করা দরকার এবং করা উচিত এবং তার সঙ্গে না, তার ডিজিটালটাও। সবগুলো কার্যকর করা উচিত কিনা এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর সমস্ত পয়েন্টের সঙ্গে সহমত নই। কারণ শিক্ষাটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত। সুতরাং আমাকে দেখতে হবে যে রাজ্যে এটাকে আমি করতে চাইছি, তার পরিকাঠামো, তার সিচুয়েশন সামাজিক, তার এনভায়রনমেন্ট সবটা দেখে বিবেচনা করা উচিত। তোমরা কি সব বিবেচনা করে এই রাজ্যে চালু করেছো? কিছু, কিছু ক্ষেত্রে তো হয়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার, কলেজের 4 ইয়ার্স, সবকিছু ধীরে, ধীরে কিছু, কিছু হচ্ছে যেটা আমাদের পক্ষে, আমাদের পরিবেশে, আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং আমরা যাতে সারা সর্বভারতীয় পরীক্ষায় পিছিয়ে না পড়ি, সবকিছুকে মাথায় রেখে আমরা আমাদের গভর্নমেন্ট সেটা ধীরে, 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 ধীরে কার্যকরী করছে যেটা আমাদের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে। আমাদের ছেলেমেয়েদের পক্ষে উপকারী হবে সেগুলো। এবং হুম। এটা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। আমরা জানি যে এর আগে তৎকালীন শিক্ষামন্ত্রীর সময় এটা নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছিল। আমরাও ছিলাম এবং আমাদের প্রত্যেকের এবং বিশিষ্ট শিক্ষাবিদ যারা তারাও ছিলেন। আমরা সুনির্দিষ্ট যে প্রস্তাবগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি। সেখান থেকে আমার মনে হয় না কোনো উত্তর এসছে বলে। তো তুমি অজিত একটা কথা বলি, তুমি এতদিন ধরে এখানে শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছো। তো তোমার এত ভালো কাজ হচ্ছে, তো তোমার শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তো জেলে জেলে চলে যেতে হয়েছিল আর কি। তার এ প্রভাব পড়েনি কোনো? শিক্ষামন্ত্রী যেখানে জেলে, তো সেখানে শিক্ষার হাল কী হবে? এই নিয়ে তোমাদের একটা অসুবিধা হয়নি? শুনুন, প্রাথমিকভাবে ১ম এ যে একটু ধাক্কা লাগেনি তা নয়। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আইন আইনের পথে চলেছে। কেউ যদি দোষী সাব্যস্ত হন, আইন দেখে নেবেন। তিনি জেলে গেছিলেন, তিনি আবার ছাড়াও পেয়েছেন। সুতরাং যে জিনিসের এর থেকে বেশি মন্তব্য করা আমার পক্ষে সম্ভব নয় এই কারণে, এর ভেতরের খুঁটিনাটি জিনিস সম্পর্কে
আমার জানা না, নেই। আমি তোমার তখন অসুবিধা হয়েছিল কিনা? মানে শিক্ষকদের সংগঠন তুমি একটু সংগঠন করছো। একটু তো কথা শুনতে হয়েছে। যারা বিশেষ করে বিরোধী শিক্ষক সংগঠন করে, তারা তো একটু টিকা টিপ্পনী কেটেছে। না, সাধারণ মানুষ করেনি? হ্যাঁ, করেছে কোনো ক্ষেত্রে। এবং তুমি নিজে শিক্ষক হিসাবে তোমার নিজের তো খারাপ লেগেছিল নিশ্চয়ই? যে শিক্ষকদের একটা নিয়ে খারাপ তো বলা লেগেছে হচ্ছে। যে যিনি শিক্ষামন্ত্রী তিনি দোষ করুন না করুন সেটা পরে। তিনি এরকম একটা সিচুয়েশন হয়েছে, সেটা নিশ্চয়ই আমাদেরকে একটু পীড়া দিয়েছে। হুম, কিন্তু আমরা আশাবাদী ছিলাম হুম। যে আইন আইনের পথে চলুক এবং সবাই তার ফল সবাই দেখতে পাক। তুমি তো আবার একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তুমি একজন সম্মানীয় সদস্য। মানে হায়ার সেকেন্ডারি কাউন্সিলের বোর্ড মেম্বার বলতে যা বুঝি। আসলে কাউন্সিল মেম্বার। কিন্তু বোর্ড মেম্বারের লোকে এমন মুখে অভ্যস্ত হয়ে গেছে যে বোর্ড মেম্বার, বোর্ড মেম্বার। বলবেন। মানে কাউন্সিল মেম্বার। কাউন্সিলের ম্যানেজিং কমিটি যাকে বলে। হ্যাঁ, একেবারে। তো তা থেকে তুমি কি ওখানে শুধু পুতুল? না কোনো নিজের ভূমিকা নিতে পারো? বা তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হয়? নাকি নিয়েছো কিনা না, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? এখানে বলি, ওখানে ১০ জন সদস্য আছেন পরিচালনা সমিতি। উচ্চ মাধ্যমিক কাউন্সিলের হুম, পরিচালনা সমিতিতে ১০ জন আছেন, যেটা গভর্নমেন্ট থেকে নামগুলো দেওয়া হয়। আমিও তার মধ্যে একজন সদস্য। ওখানে এমন কিছু ব্যাপার নেই যে কারুর হাতের পুতুল। সেখানে একেবারে ওপেনলি আলোচনা হয়। ধরুন একটা সিলেবাস চেঞ্জ হচ্ছে। কি ধরুন, এখন ম্যাথমেটিক্স আর্টসের জন্য একরকম, সায়েন্সের আর একরকম। হার্ড ম্যাথমেটিক্স যেটা, সেটা সায়েন্সের ছেলেমেয়েরা পড়বে। একটু আর্টসের যারা ম্যাথমেটিক্স নেয়, একটু যদি সরল গণিত থাকে, এই যে প্রক্রিয়াগুলো, এটা কিন্তু ম্যানেজিং কমিটিতে আলোচনা হয়। তারপর যারা সিলেবাস কমিটি আছেন, অর্থাৎ সাবজেক্টের যারা এক্সপার্ট, দক্ষ, তারা বাদবাকি সিলেবাসটা তৈরি করেন। তারপরে স্ক্রুটনিয়ার আছে, স্ক্রুটনি করেন, ইত্যাদি, ইত্যাদি পদ্ধতিতে চলে। শুধু এটা নয় যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টও আউট হয়, সেটা এমনটি শোনো, নয়। উচ্চ মাধ্যমিকের হুম, আমি তো সচিব হিসাবে দীর্ঘদিন ছিলাম। একেবারেই। তোমরা সাহায্য করেছিলে বলেই সারা রাজ্যে আমরা সাকসেসফুলি করতে পেরেছি। ফলে এইগুলো আমি অনেকটাই জানি। কিন্তু আমি বলছি এখনকার সময় তুমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠনের প্রতিনিধি হিসেবে আছো, কাউন্সিলের মেম্বার। এখন সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এখন নতুন এনইপি 2020 ব্যাপার আসছে। এই ক্ষেত্রে কাউন্সিলের যে ভূমিকা, যেমন ধরো এই যে কালকে না পরশু কদিন আগে কাগজে দেখছিলাম যে ২৫-৪০ নম্বরের কোয়েশ্চেনের মধ্যে ২৫ নম্বর ১০ এবং নাম্বার একটা ভুল, 25% ম্যাথমেটিক্সে ১০ নাম্বারের গন্ডগোল আছে। সিলেবাসের বাইরে চলে বাইরে এসছে। থেকে প্রশ্ন। তো বলছি এগুলো তো গুরুত্বপূর্ণ বিষয়। তুমি 25% কোয়েশ্চেন সিলেবাসের বাইরে। তো ফলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুমি যে কাউন্সিলের মেম্বার, তোমরা কি একটা সিদ্ধান্ত নিয়েছো যে এইগুলো, নাকি এটা অটোমেটিক্যালি সিদ্ধান্ত হয়ে গেছে? না, কোয়েশ্চেন যেটা করেন, যারা করেন, তারা কিন্তু হাইলি কনফিডেনশিয়াল। একদম। সেটা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব তারা জানেন। আমরা জানতেও চাই না যে কে কোয়েশ্চেন করেন। নিরাপত্তার স্বার্থে এবং ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে যিনি কোয়েশ্চেন করুক, আমাদের চাহিদা তিনি নিয়ম মাফিক প্রশ্ন করবেন, সিলেবাস ভিত্তিক প্রশ্ন করবেন। কিন্তু এই যে ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে যে গন্ডগোল, এই ক নাম্বারের প্রশ্ন করতে গিয়ে যদি এইটুকু সিলেবাস বহির্ভূত হয়, সেটা অবশ্যই কাউন্সিল মেম্বার না হলেও সাধারণ শিক্ষক হিসাবেও আমাকে পীড়া দিয়েছে যে আমি একজন কোয়েশ্চেন করব, আমি একজন এক্সপার্ট। তারও ভাবা উচিত যে কাউন্সিল কেন তাকে মনোনয়ন করেছেন। তিনি সেই বিষয়ে দক্ষ, তিনি সেই বিষয়ে সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল। ফলে ছাত্রদের উপযোগী তিনি প্রশ্ন করবেন। হতে পারে প্রশ্ন করতে গিয়ে কখনো কঠিন হতে পারে, সহজ হতে পারে, সেটা অ্যানাদার ম্যাটার। কিন্তু একেবারে সিলেবাস বহির্ভূত একটা প্রশ্ন আসবে, এটা ১০ নাম্বার না, ১ নাম্বার হলেও আমি তার তীব্র প্রতিবাদ করছি। এবং যেহেতু এই ঘটনা ঘটার পরে কাউন্সিলের কোনো মিটিং হয়নি, সুতরাং এই ব্যাপারে কিছু বলিনি। নিশ্চয়ই পরবর্তী কাউন্সিল মিটিংয়ে আমি এটা তুলব, অবশ্যই তুলব। হুম। যে যদি উনি উপযুক্ত না হন, তাহলে বিকল্প কোয়েশ্চেন সেটার চুজ করা হোক। তো বলছি যে সিলেবাস তো অনেকদিন আগেই চেঞ্জ হয়েছিল। নতুন করে সিলেবাস যে তৈরি করা হচ্ছে সেমিস্টার সিস্টেমের জন্য, এই এইটা কতদিন, মানে কতদিন পর রিভিউ করবে তোমরা সিলেবাসগুলো? না, সেটা সিলেবাস রিভিউর জন্য পার্টিকুলারলি একেবারে সিলেবাস এক্সপার্ট কমিটি রয়েছে এবং কি হচ্ছে সেটা কিন্তু এই কাউন্সিল মিটিংয়ে প্রেসিডেন্ট সাহেব বিস্তারিতভাবে বলেন। এবং এই যে কাউন্সিল নমিনি যারা আছেন, কাউন্সিলের মেম্বার যারা আছেন বডিতে, তারা তো কোনো না কোনো সাবজেক্টের টিচার। তারা সেই সাবজেক্টগুলোর কিছু সাজেশন বা কিছু ইনক্লুশন, এক্সক্লুশনের ব্যাপারে মতামত দিয়ে থাকেন। হুম। সেটাও কিন্তু প্রেসিডেন্ট সাহেব নোট করেন, নোট করে সেটা যথা জায়গায় পাঠিয়ে দেন। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক হুম। এই প্রত্যেক টিচারকে নিয়েই তো পরীক্ষার ব্যবস্থা চালু হয়, সবকিছুই হয়। একেবারে তো মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়ে গেছে। এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। চলছে। তো আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তো এটা একই কথা আবার ঘুরে ফিরে আসতে হচ্ছে যে প্রচুর স্কুলের টিচারও নেই। নির্বাচন কমিশনের কাজে যুক্ত হয়ে গেছে। হুম। তো এই যে ঘাটতি তো একটা ঘটনা ঘটছেই। তো এটা কিভাবে মেকআপ হচ্ছে?
শুনলাম নাকি কাগজে দেখলাম যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত নয় আশা কর্মী না সিডিসিএস কোন কর্মীকে দিয়ে নাকি পরীক্ষা সেন্টার ইনচার্জ হয়েছে শুনলাম আর কি কাগজে। এটা হয় না। বরং যেটা হয়েছে এবার প্রাইমারি স্কুলে যারা টিচার ছিলেন ধরুন একই ক্যাম্পাসে পরীক্ষার সেন্টার আছে এবং ওই ক্যাম্পাসেই প্রাথমিক বিদ্যালয় আছে। স্বাভাবিক কারণে প্রাথমিক বিদ্যালয়টা বন্ধ থাকে এই কয়েকদিন। হুম। তাহলে অন্যান্য সময় কি হতো? তার টিচাররা বাড়িতে বসে থাকতেন বা অন্য কোনো অফিসিয়াল কাজ করতেন। এবার শিক্ষক ঘাটতির জন্য ওই প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষক-শিক্ষিকা আছেন তাদেরকে যদি দরকার হয় ওই ক্যাম্পাসে যে সেন্টার আছেন তার সেন্টার সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জ তাদেরকে কিন্তু দায়িত্ব দিচ্ছেন ইনভিজিলেশন বা অন্যান্য পরীক্ষা সংক্রান্ত কাজে। ফলে পরীক্ষার এই যে ইনভিজিলেটরের ঘাটতিটুকু নেই। প্লাস যে সমস্ত জায়গায় মাধ্যমিকের সেন্টার হয়েছে, সেই সেন্টার থেকে সেই সমস্ত স্কুল থেকে টিচার নিয়ে এসে তাদেরকে উচ্চ মাধ্যমিক এই সেন্টারে ইনভিজিলেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে। ফলে ইনভিজিলেশনের ঘাটতি বা এই অভাব পড়েছে কোনো একটিও সেন্টারে সেই ঘটনা কিন্তু নেই। করে ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আ যত ইনভিজিলেটর দরকার সেটা যারা অবর বিদ্যালয় পরিদর্শক আছে তাদেরকেও সেই নির্দেশ দেওয়া আছে যে যাতে ওই সার্কেলের মধ্যে বা ওই ব্লকের মধ্যে যতগুলো সেন্টার আছে কোনো অবস্থাতেই কোথাও যাতে ইনভিজিলেটর অভাব না পড়ে এবং সমস্ত শিক্ষক সংগঠন এই ব্যাপারে একমত যে ইনভিজিলেটরের যে দায়িত্ব অন্য স্কুলে করতে যেতে হবে বা শিক্ষক কোনো শিক্ষক অন্তত আজও পর্যন্ত আমি দেখিনি যে যাব না বা আমার স্কুলে সেন্টার নেই আমি স্কুলে ক্লাস করব থেকে যাব পাশের স্কুলে আমি যাব না এই অসহযোগিতা যে মনোভাব সেটাও কিন্তু আমরা আজও পর্যন্ত লক্ষ্য করিনি। ফলে পরীক্ষা মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক ইনভিজিলেশন নিয়ে কোনো বাড়তি সমস্যা আমাদের জেলা কেন আমাদের রাজ্যে নেই। আচ্ছা বলছি যে শিক্ষকদের রাজ্যের এই মাধ্যমিক হোক আর উচ্চ মাধ্যমিক হোক শিক্ষকদের বেতন, পদোন্নতি বা ট্রান্সফার বদলি এই বিষয়ে মানুষের শিক্ষকদের অনেক ক্ষোভও আছে। আবার তোমাদের মাঝে, মাঝে একটি পোর্টাল চালু হয় উৎসশ্রী আবার বন্ধ হয়ে যায়। তো এই নিয়ে অনেক মানে অভিযোগ আছে। আবার কখনো অনেক উপকার হয়েছে অনেকের। তো আমি বলছি এইটা কি এই ব্যাপারে শিক্ষক সংগঠনের ভূমিকাটা কী? তারা কি করতে পারে? এবং এটা কি সরকারি তো ব্যবস্থা। তার সঙ্গে কি শিক্ষক সংগঠনের কোনো ভূমিকা আছে? যে আমাদের দায়িত্বে এটা করা? না, শিক্ষক সংগঠনের দায়িত্ব না। আমি একটা কথা বলি। আমি দীর্ঘ শিক্ষক সংগঠন করতে গিয়ে হুম, একটা জিনিস দেখেছি, শিক্ষকদের যদি হৃদস্পন্দন বুঝতে হয় তাদের সঙ্গে কিন্তু মেলামেশাটা প্রচুর পরিমাণে করতে হবে। যে মেলামেশাটা করলে বোঝা যায় হুম। যে শিক্ষকরা কিন্তু চায় সততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে তাদের দাবিগুলো নিষ্পত্তি হোক এবং তারা এই প্রক্রিয়াটা অবলম্বন করুক সবাই সেটা চায়। ট্রান্সফারের ক্ষেত্রে দেখুন এখন এমনি কোনো ট্রান্সফারের রুলস নেই। আ আমাদের বর্তমান সরকার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফারটা চালু করেছিল। তারপরে আবার ট্রান্সফার এখন বন্ধ আছে। মিউচুয়াল ট্রান্সফারটা প্রাথমিক স্তরে বা হাই স্কুলের ক্ষেত্রে পুনরায় চালু হয়েছে। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে একটি গভর্নমেন্ট চালু করছে, বন্ধ করছে, শিক্ষকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কিন্তু আমি একটি পরিসংখ্যান বলব, সেটা আমাকে পীড়া দিয়েছিল। একজন এটা একটা অভিজ্ঞতা, একটা ছোট্ট ঘটনা। আমার প্রাইমারির ক্ষেত্রে একজন ম্যাডাম এসছেন যে, "স্যার আমাকে মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার করিয়ে দিতে হবে। আমি চাকরি পেয়েছি। ২০১৭ সালে আমার জয়েনিং এবং এতদিন আমি চাকরি করছি। প্রচণ্ড অসুস্থ" এবং তিনি বেশ কয়েকটি মেডিকেল রিপোর্ট, কাগজ ইত্যাদি নিয়ে এসছেন। দেখলাম, আপাত দৃষ্টিতে দেখে মনে হলো সবই ঠিক আছে। সত্যি তো অসুস্থ। সঙ্গে, সঙ্গে বললাম, "আপনি বসুন।" ওই সার্কেলের এসআইএসকে বা যিনি অবর বিদ্যালয় পরিদর্শককে আমি ফোন করলাম। আমি, "দেখুন তো এই ম্যাডাম কতদিন মেডিকেল লিভ নিয়েছেন?" রেকর্ড বলল তিনি তার চাকরি জীবনে ২০১৭ সালে জয়েনিং ঠিক। আজ পর্যন্ত তার চাকরির জীবনে একটিও মেডিকেল লিভ নেননি। এবার বলুন আমার প্রশ্নটা সেখানেই যে যিনি তার চাকরি লাইফে একটিও মেডিকেল লিভ নেননি, হঠাৎ তিনি এসে বলছেন মেডিকেল গ্রাউন্ডে আমাকে ট্রান্সফার দিন। ফলে এই যে মানুষের মধ্যে একটা কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষিকা আছেন যারা এনি হাউ সে কাগজ ঠিক ভুল বিভ্রান্ত করা, কারুর সুপারিশ করা, কাউকে ধরা, কাউকে ফোন করা ইত্যাদি করে কিনা আমাকে ট্রান্সফার নিতে হবে, আমাকেই এক্ষুনি আমার বাড়ির কাছে যেতে হবে। এই মানসিকতাটা থেকে একটু দূরে থাকতে হবে। ট্রান্সফার একটা স্বচ্ছ প্রক্রিয়া। উচ্চশির একটা সুনির্দিষ্ট রুলস ছিল। সেই রুলসের মাধ্যমে যিনি যেখানে পেরেছেন সেই মডিউল অনুসারে ভ্যাকেন্সি অনুসারে তিনি সেখানে গেছেন। কিন্তু উচ্চশি চালুর পরে তার ব্যাকগ্রাউন্ড, তার একটা ড্রব্যাকও আমরা পেয়েছিলাম। সেটা হলো শহরাঞ্চলের স্কুলগুলোতে প্রচুর পরিমাণে শিক্ষক-শিক্ষিকা এসেছেন। কিন্তু গ্রামের স্কুলগুলোতে প্রায় শূন্য হয়ে গিয়েছিল। কারণটা কি? তারা সেই গ্রাউন্ডে পড়েছেন, তারা আবেদন করেছেন, তারা চলে এসছেন। এবং
এই পোর্টালের টাকা দিয়েও শুনেছি না, ট্রান্সফার টাকা হয়েছে। দিয়ে পোর্টালে ট্রান্সফার হবে কি করে? পোর্টালে তো সুনির্দিষ্ট নিয়ম। সেখানে টাকা দেওয়ার জায়গা নেই। যদি পোর্টালের বাইরে কারো ট্রান্সফার হয়ে থাকে সে অভিযোগ আপনি করতে পারেন। যদি প্রমাণ থাকে নিশ্চয়ই সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, শোনা আছে এগুলো সব অভিযোগ। বাট পোর্টালে যখন ট্রান্সফার হচ্ছে আপনার নাম, আপনি ট্রান্সফার হচ্ছেন, সেখানে হতে পারে যেটা মেডিকেল গ্রাউন্ড হচ্ছে আপনার সার্টিফিকেটটা ঠিক না ভুল কোত্থেকে পেয়েছেন, সেই যাচাই কে করেছে, এই একটা গ্রাউন্ড থেকে যেতে পারে। আদারওয়াইজ ওখানে টাকা পয়সা দিয়ে হওয়ার কোনো জায়গা নেই। কারণ পোর্টাল তো কম্পিউটারের উপরে ক্লিক করলে হবে, আদারওয়াইজ আপনার কাছে ব্যাক করে যাবে। ফলে ওই জায়গাটা নেই। কিন্তু ট্রান্সফারের আ স্বচ্ছতার সঙ্গে হয়েছে এবং শিক্ষকরা সেটাই চায়। স্বচ্ছতা এবং সততার সঙ্গে শিক্ষা সংক্রান্ত সমস্ত কাজগুলোই হোক। বলছি যে এই যেমন শিক্ষকদের সংগঠনের তাদের নির্দিষ্ট তাহলে ভূমিকা একটা আছে বদলি বা পদোন্নতি বা ইয়ের ব্যাপারে যে ওরা কি রেফার করে, সুপারিশ করে একে নালে নাকি সবটাই নিজেই নিয়ম মতো হয়ে যায়? না শুনুন, আমি যখন শিক্ষক সংগঠনের দায়িত্বে ছিলাম, আমরাও সরকারের কাছে লিখিতভাবে দিয়েছিলাম যে শিক্ষকদের ট্রান্সফার এই বেসিসে করলে ভালো হয়। তাহলে আমার শিক্ষকরা উপকৃত হবেন। আমার শিক্ষকদের পদোন্নতির জন্য আমরা বিগত পে কমিশনের কাছে আমরা ডিমান্ড করেছিলাম যে শিক্ষক ১০ বছর চাকরি হলে এখন একটা ইনক্রিমেন্ট আছে। কোনো নাম নেই। আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে চাকরিতে যোগদান করেছি। রিটায়ার করলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। মাঝখানে দুটো জিনিস আছে। হয় যদি আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হতে পারি, সে প্রতি স্কুলে মাত্র একজন, বা আমি যদি হেডমাস্টারি পরীক্ষা দিয়ে হেড টিচার হতে পারি বা হেডমাস্টার হতে পারি। সেও তো একটা স্কুলে মাত্র একজন। কিন্তু আর যারা টিচার তারা পাস কোর্সের টিচার হলে 8 ইয়ার্স বেনিফিট, 18 ইয়ার্স বেনিফিট, 10 ইয়ার্স, 18 ইয়ার্স অ্যান্ড 24 ইয়ার্স। এই ৩ টে বেনিফিট পাচ্ছে। মাস্টার ডিগ্রি হলে 10 আর 20। ফলে এই শুধু বেনিফিট পাওয়া ছাড়া কোনো নামকরণ হচ্ছে না। আমরা চাইছিলাম এমনি টিচার, অ্যাসোসিয়েট টিচার, আদারওয়াইজ অন্য কোনো নামাঙ্কিত যদি তাকে করা যায় যে ১০ বছর চাকরি করলে এই অ্যাসিস্ট্যান্ট টিচার অমুক টিচার হলো। অ্যাসোসিয়েট যেমন কলেজের ক্ষেত্রে আছে অ্যাসোসিয়েট প্রফেসর, অমুক প্রফেসর। সেই জিনিসটা যদি চালু করা যেত, আমার মনে হয় সেটা শিক্ষক সমাজের কাছে একটি বাড়তি সম্মানের তো ব্যাপার তোমাদের হতো। কথা সরকার শোনেনি? বলছি, আমরা এটা পে কমিশনকে জানিয়েছি। আমাদের এখন বুঝতে পারছি পে কমিশনকে শুধু নয়, পে কমিশনকে জানানো মানে হলো পে কমিশন তার ভিত্তিতে, অর্থাৎ তার পে স্কেলটা তারা স্ট্রাকচারটা তৈরি করবে। আমাদের উচিত ছিল গভর্নমেন্টকে ডাইরেক্ট জানানো যে এই শিক্ষকদের এই স্ট্রাকচারে করা হোক, তারপরে পে কমিশনকে জানানো এই স্ট্রাকচার আমরা গভর্নমেন্টকে বলেছি, সুতরাং তার জন্য এই পে স্ট্রাকচার তাদেরকে দেওয়া হোক। আমাদের পার্টির অবশ্যই একটা ভুল ছিল তখন যে আমরা গভর্নমেন্টকে না জানিয়ে পুরোটা পে কমিশনকে জানিয়েছিলাম। যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তুমি তো ডিপিএসসি চেয়ারম্যান হ্যাঁ, হিসেবে বলছি, তুমি শিক্ষক সংগঠনের রাজ্য সম্পাদক ভুলে যাও। ভুলে তুমি গেলাম। একজন প্রশাসনিক প্রধান। বলুন। তুমি বলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি চলছে, তার থেকে আরো উন্নতি করতে গেলে তোমার নির্দিষ্ট পরিকল্পনা কিছু আছে কিনা? এবং যদি থাকে, তাহলে কি, কি? সেটা কিন্তু সরকারকে তুমি লিখবে, জানাবে। আমরা আমাদের মতামত এগুলো নিয়ে সুনির্দিষ্ট একটা মিটিং হয় প্রতিবারই। হুম। এটা কিছুদিন অন্তর, অন্তর হয়। সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সম্মানীয় সভাপতি ডক্টর গৌতম পাল মিটিংটা করেন। আমরা সেখানে আমাদের মতামত রাখি এবং কি করলে প্রাথমিক শিক্ষার আরো ডেভেলপ করা যাবে সেই নিয়ে প্রতিনিয়ত আলোচনা হয়। আপনারা হয়তো জানেন যে এই জাস্ট ১ বছর চালু হয়েছে যে স পরীক্ষার রুটিন, পরীক্ষার সিলেবাস, কবে পরীক্ষাটা হবে এবং কোন, কোন সিলেবাসের উপরে হবে সুনির্দিষ্ট করা এবং তার একটা বুকলেট করা হয়েছে। সেই বুকলেটটি প্রতিটি জেলাকে দেওয়া হয়। জেলা আ সার্কেল অফিসকে দেয়। সার্কেল প্রতিটি হেড টিচার, প্রতিটি স্কুলকে সেটা পৌঁছে দেয় যে মানে একেকটা সিলেবাসটা ১ম এ দেখলাম। পরীক্ষাটা সময়মাফিক হওয়া উচিত নির্দিষ্টভাবে। এমনটি নয় যে আমি আজকে নিলাম, সে কালকে নিল। এটা হয়নি। আরও একটা জিনিস আলোচনা হয়েছে যে আমরা সর্বসম্মতভাবে একই প্রশ্নে সারা রাজ্যে পরীক্ষা নিতে পারি কিনা? সেটা নিয়ে দুবার আলোচনা হয়েছে। এবং হয়তো আজকে ফলপ্রসূ হয়নি। আগামী দিনে এটাও হবে যে একই প্রশ্নে সমস্ত সারা রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা সেটা সম্পন্ন করার। এবার যেটা হলো এই শিক্ষা ব্যবস্থাকে যদি আরও বেশি ডেভেলপ করতে হয়, পরিকাঠামোর যথেষ্ট উন্নয়ন হয়েছে। কিন্তু আরও কিছু ঘাটতি আছে। বিশেষ করে গ্রামাঞ্চলে, বিশেষ করে যেগুলো সামুদ্রিক এলাকা, যেগুলো আয়লা বিধ্বস্ত এলাকা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা আছে। যেকোনো একটা ঝড়ে সেই সমস্ত স্কুল বিল্ডিংগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। আইলার পরে গভর্নমেন্টের তরফ থেকে একটা রিপেয়ারিং গ্র্যান্ট প্রায় স্কুলকে দেওয়া হয়েছে। সেটা বিডিও থ্রু বিডিও সে কাজও হচ্ছে।
কিন্তু আরও একটু ইতিবাচক দরকার এবং এই প্রত্যন্ত এলাকা আজকের শহর এবং গ্রাম যেভাবে নতুন স্কুল বিল্ডিংগুলো তৈরি হয়েছে, শহরকেও কোথাও কোথাও গ্রামের স্কুল হার মানিয়েছে এই সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো বা তার যে পরিবেশ দেখে। সেই বিদ্যালয়গুলোতে যেমন আমি যদি চুনাখালী বলি, বাসন্তীর একেবারে প্রত্যন্ত এলাকা, তার স্কুল দেখুন সাজানো গোছানো, প্রতিটি ক্লাসরুম ড্রয়িং, তার স্মার্ট ক্লাসরুম, তার প্রায় 20টি কম্পিউটার আছে, ছেলেরা নিজেরা কম্পিউটার শিখতে পারছে। আবার যদি আপনি গঙ্গাসাগরে চলে যান, গঙ্গাসাগরে চৌরঙ্গি এপি, তার এক গাদা কম্পিউটার, স্মার্ট ক্লাসরুম এরকম। পাথর প্রতিমায় যদি চলে যান, পাথর প্রতিমা শিবগঞ্জ অপ্রাথমিক এপি স্কুল, পাথর প্রতিমা একেবারে প্রত্যন্ত এলাকা, তারও কিন্তু স্মার্ট ক্লাসরুম ইত্যাদি। অর্থাৎ এই যে পরিকাঠামো, একটা দৃষ্টি আকর্ষণ এবং শিক্ষকদের যে আন্তরিকতা, এই জায়গাগুলো কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাইরে যেটা খবর পাওয়া যায়, শিক্ষকরা বোধহয় পড়াচ্ছেন না, 2টোর পরে চলে যাচ্ছেন। না, আ এটা তো ভুল নয়, মিথ্যে তো নয়। বলছি, সেটা 2টি 1টি ক্ষেত্রে হতে পারে। আমরা এরকম স্কুল যে ইন্সপেকশন করিনি তা নয়। আমরা সেই টিচারকে হাতে নাতে ধরেছি। তাকে আমরা হিয়ারিং নিয়েছি। তিনি বলেছেন যে, "এই দিন চলে গেছিলাম, আর কোনোদিন যাব না।" এই ঘটনা ঘটেছে। কিন্তু ম্যাক্সিমাম স্কুল তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে ছেলেমেয়েদের কী করে পূর্ণাঙ্গ ক্লাস করা যায়। আমি আপনাকে একটা এবং স্মার্ট ক্লাসরুমে ইংলিশ মিডিয়াম স্কুল একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজকের দক্ষিণ 24 পরগনা জেলার বহু জায়গায় যেখানে একটু 500 বা বেশি স্টুডেন্ট আছে, যাতে ইংলিশ মিডিয়াম চালু করা যায়, সেই ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছি। এবং আপনি জানবেন, এই জাস্ট 3 দিন আগে একটি চিঠি ডিপার্টমেন্ট থেকে আমাকে দেওয়া হয়েছে। বারুইপুরের 3টি, বারুইপুর বিধানসভা কেন্দ্রের, সেটা জয়নগরে 2টো এবং বারুইপুর টাউনের উপরে একটি স্কুলে ইংলিশ মিডিয়াম প্রাথমিক স্কুল কিন্তু চালু হয়েছে। অর্থাৎ আমরা এই যে শহরমুখী ইংলিশ মিডিয়াম স্কুল, উদ্দেশ্য ছিল কি, কোনো ক্ষেত্রে কারু অভিভাবক যে বাংলা মিডিয়ামের সরকারি স্কুলে না পড়িয়ে তারা প্রাইভেট স্কুলে যাচ্ছে। আবার সেখান থেকে তারা অভিযোগ করছে, "প্রাইভেট স্কুলে দিচ্ছি স্যার, কিন্তু তাদের শুধু ডিসিপ্লিনটা ভালো। তাদের টিচার তো এত ওয়েল ট্রেন্ড সবাই নয়।" আমরা তাদেরকে বলছি, "আমার টিচার ওয়েল ট্রেন্ড টিচার। তারা একটা সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে পাস করে এসেছেন। তারা যথেষ্ট কোয়ালিফাইড। সুতরাং আপনাদের ডিমান্ড যদি ইংলিশ মিডিয়াম থাকে, আমরা সেটা ধীরে, ধীরে দেখব।" এবং এই 3 দিন আগে 3টি স্কুল, জয়নগরে 2টো আর একটা বারুইপুরে আরে এটা তো 3টি। খুবই কম, হ্যাঁ, অপ্রতুল। সারা রাজ্যে তোমার 60,000 প্রাইমারি বলছি, স্কুল, তার কটা স্কুল ইংলিশ মিডিয়াম? 60,000 এর ইংলিশ মিডিয়াম করলে জিনিসটা মুখ থুবড়ে পড়বে। কারণ 60,000 এ ইংলিশ মিডিয়াম করলে ছেলেমেয়েরা প্রতিটা না, ইংলিশ তোমার মিডিয়াম স্কুলে প্ল্যানিংটা কি? ভর্তি হবে কত না। হাজার করা দরকার? ধীরে, ধীরে শিক্ষাটা এবং এই বিস্তারটা চাহিদা অনুসারে হবে। সমাজ কি চাইছে, সঙ্গে আমি সেটা ফুলফিল করতে পারছি কিনা। এটা আমি যদি একেবারে যে এলাকায় ফার্স্ট জেনারেশন লার্নার আছে, বা যে এলাকা একেবারে প্রত্যন্ত এলাকার, তারা বাংলাটা ভালোভাবে এখনও শিখে উঠতে পারেনি, আমার সেখানে কি টার্গেট হবে? তাকে অ, আ, ক, খটা ভালো করে শেখানো, তাকে ক, কর, খল, ঘট, জল ভালো করে শেখানো, তাকে বাক্যটা পড়ানো, তারপর তো নিশ্চয়ই সে ইংলিশ যাবে। কারণ বামফ্রন্টের সময় যখন ইংলিশ তুলে দেওয়া হয়, ওই যে গ্যাপিং, একটা বিরাট গ্যাপ হয়ে গেছে। সেই গ্যাপটা তো আমরা পূরণ করতে পারবো না। সেই বামফ্রন্টের আমলে ইংলিশ তুলে দেওয়ার সময় যে ছেলেমেয়েরা পাস করে গেছে, তারা যারা আবার এই শিক্ষকতা পেশায় এসছেন, একটা ঘাটতি তো কোথাও আছেই আছে। কিন্তু সেটাকেও আমার শিক্ষকরা পূরণ করার চেষ্টা করছেন। এবং বর্তমান সরকারের যে ইংলিশ, দেখুন আপনি খেয়াল করবেন, 1-2 র জন্য একটা একসঙ্গে কম্বিনেশন বই, ট্যুর, বাটারফ্লাই, মানে বিভিন্ন নাম দিয়ে যে ইংলিশ বইগুলো হয়েছে, এবং যথেষ্ট প্রাঞ্জল ভাষায় সহজভাবে ছেলেরা যদি সেটাতে রপ্ত হয়, আগামী দিনে এই ইংলিশ মিডিয়ামের সংখ্যা, আমি বলে যাচ্ছি, আমার জেলায় অন্তত 50% স্কুলে আমরা ইংলিশ মিডিয়াম চালু করব। কিন্তু দেখা গেছে পশ্চিমবাংলায় সিবিএসসি বা আইসিএসসি, যেখানে ইংলিশ মিডিয়াম পড়ার প্রবণতা মারাত্মক বেড়ে গেছে গত 10-15 বছরে। যেসব ছেলেমেয়েরা বাবা-মারা আর্থিক খুব বেশি সামর্থ্য নেই, তারাও দেখছি যে ইংলিশ মিডিয়াম পড়ার জন্য সিবিএসসি, আইসিএসসিতে ছেলেমেয়েদের পড়াচ্ছে আরকি, বাংলা মিডিয়ামে পড়ার থেকে আরকি। তো এই প্রবণতাটাকে আটকাবার জন্য তোমার কি মনে হয়? কি পদক্ষেপ নেওয়া উচিত? না, এই প্রবণতা আপনি আটকাতে পারবেন না। সিবিএসসি, আইসিএসসি বোর্ডে যখন ছেলেটি তার বাবা-মা 5 থেকে ভর্তি করছে, 6 এ ভর্তি করছে, কেউ ডিপিএসে ভর্তি করছে, কেউ সেন্ট্রাল স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করছেন। এই চাহিদা মানুষের থাকবে। কারণ মানুষের মন একেবারে যে শুধু শিক্ষাকেন্দ্রিক, আমি এখানে পড়লে শিক্ষা। আপনি একটা জিনিস দেখুন, আপনি এতদিন উচ্চ মাধ্যমিক কাউন্সিলে ছিলেন। আপনি আজকের যারা শিক্ষা জগতের উঁচু জায়গায় প্রতিষ্ঠিত, তাদের ম্যাক্সিমাম করে 95%
তারা কিন্তু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছে। তাহলে কি তখন স্কুলে পড়াশোনা হয়নি? না তারা আধিকারিক হয়েছে, তারা ইংলিশ লিখতে পারেন না, না বাংলা লিখতে পারেন না। সবটাই হয়। কিন্তু পরিবেশের সঙ্গে, সঙ্গে মানুষের মনের চাহিদা আছে। আমি আইসিএসসি বোর্ডে পড়াচ্ছি আমার ছেলেকে, সিবিএসসি বোর্ডে পড়াচ্ছি, আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। এই চাহিদা থাকবে। সঙ্গে, সঙ্গে এই চাহিদাটা যাতে আমার সরকারি স্কুলে তার কিছুটা হলেও প্রতিফলন ঘটে, তার জন্য হাই স্কুলগুলোতেও ইংলিশ মিডিয়াম চালু হচ্ছে। চাহিদা অনুসারে যে সমস্ত স্কুল চাইছে যে আমার পরিকাঠামো আছে, আমার টিচার আছে, আমাকে ইংলিশ মিডিয়াম করার অনুমতি দেওয়া হোক, ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে ইংলিশ মিডিয়ামের পারমিশন দিচ্ছে। কিন্তু শিক্ষাক্ষেত্রে তোমার সার্বিকভাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রে তুমি যেমন কি প্রাথমিকের দায়িত্বে আছো, সারা রাজ্যের প্রাথমিকটা বলতে পারছো। মাধ্যমিক স্কুল আর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক সংগঠনের সঙ্গে তুমি ছিলে, দায়িত্বে ছিলে। কারণ পুরোটাই তুমি ভালো বলতে পারছো। তোমার কি মনে হয় যে এই যে অবস্থা শিক্ষাক্ষেত্রে একটা তো মানে উম অব্যবস্থা ঠিক বলব না। কিন্তু একটা কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ একটা আছে কোনো একটা স্তরে। সেটা কি কাটাবার জন্য কিছু বিশেষ ব্যবস্থা কি নেওয়া উচিত? তোমার কি মনে ক্ষোভ হয়? মানে কি, কি ক্ষোভ বলুন? খুব মানে শিক্ষার ক্ষেত্রে যেরকম হওয়া দরকার আরকি। শিক্ষকদের যা হওয়া দরকার, পড়াশোনার মাধ্যমটা যা হচ্ছে, সিলেবাসটা যা হওয়া দরকার, আরো রিভিউ করা দরকার, ঠিক করে রিক্রুটমেন্ট ক্ষেত্রে স্বচ্ছতা আনা দরকার। সবগুলো মিলিয়ে একটা কিছু দেখুন সিলেবাসের জন্য সিলেবাস কমিটি আছে প্রথমত। দ্বিতীয়ত সিলেবাস হবে আমার রাজ্যের অনুকূলে এবং সেন্ট্রালের যে কেন্দ্রীয় শিক্ষা নীতি সেটার উপর সামঞ্জস্য রেখে। কারণ আমার এই ছেলেমেয়েগুলো ভবিষ্যতে তো সর্বভারতীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে। ফলে দুটোর কম্বিনেশনে সিলেবাস হওয়া উচিত। সেই সিলেবাস সেভাবেই হয়েছে। যদি কোনো রেকটিফাইড দরকার থাকে, সরকার অত্যন্ত উদারভাবে সমস্ত শিক্ষক সংগঠনকে এবং শিক্ষাবিদদের ডেকে বলেছেন যে, "আপনারা সিলেবাসে যদি মডিফাই চান, সিলেবাস যদি কোথাও সংশোধন করতে হয়, তাহলে আপনারা আপনাদের মতামত জানান।" যদি কোনো শিক্ষক সংগঠন বা কেউ মতামত জানিয়ে থাকেন, সেটা কিন্তু সিলেবাস কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে তার বিচার করছেন এবং সেভাবে কিন্তু ফলপ্রসূ হচ্ছে। আমরাও চাই যে চাহিদার সঙ্গে, সঙ্গে পরিবর্তন হোক। আর শিক্ষকের যেটা দাবি দাওয়া দেখুন, শিক্ষকের একটা প্রধান দাবি, আমিও একজন শিক্ষক, আমার একটু ডিএ বাড়বে, আমার একটু বেতন বাড়বে। এটা হলো যে চাকরিজীবী মানুষ মানে এটা একটা থাকবে। কিন্তু আমি শিক্ষকদের বলতাম যে, আপনি একটা জিনিস দেখবেন, কোনো সংগঠনও এটা বলছে, সাংগঠনিক স্তরে বলছে। যখন সংগঠন স্তর থেকে বলছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম একই সংগঠনের দ্বিমত আমি মনে করি শিক্ষক সংগঠন মানে অনেকগুলো মত নয়, বরং ঐক্যের একটা মঞ্চ। সেখান থেকে তাদেরকে বলতে হবে যে আমরা কি চাইছি, আমরা যাই চাই না কিনা সততার সঙ্গে চাই, স্বচ্ছতার সঙ্গে চাই। পেশাগত যেহেতু আমার একটা পেশার ব্যাপার আছে, নিশ্চয়ই বেতন আমার নিজস্ব আ ভালো-মন্দের একটা ডিমান্ড থাকবে এবং গভর্নমেন্ট সেটা তার সামর্থ্য মতো করছে। আমরা সেজন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। কিন্তু পড়াশোনার ব্যাপারে আমি আবারও বলছি, একজন হাই স্কুলের টিচার তিনি যখন ক্লাসে ৪৫ মিনিট ক্লাস নেন দিনের পর দিন, এটা কখনো হতে পারে না যে তিনি না পড়িয়ে দিনের পর দিন ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকেন বা চেয়ারে বসে ঘুমিয়ে থাকেন। অন্তত আজকালে সেটা সম্ভব নয়। আজকালের ছাত্ররাও অনেক কনশাস। একটু কিছু হলে সেটা পরের দিনই তার বাবা-মার কাছে ছেলেরাই ফাঁস করে দেবে। ওরা অনেক অ্যাডভান্স। ফলে প্রাথমিক স্তরেও তাই শিক্ষক তার সাধ্যমতো চেষ্টা করছেন। আমি তবুও শিক্ষককুলকে বলব, সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে শিক্ষার স্বার্থে বিদ্যালয়ের পঠন-পাঠনের উন্নয়নের স্বার্থে তারা যেন মনোনিবেশ করেন। আচ্ছা আমাদের আলোচনাটা শেষের দিকে এসে গেছে। আর ২-১ টা প্রশ্ন আমার মধ্যে উঁকিঝুঁকি মারছে। সেটাকে বলুন বলি। হ্যাঁ। সেটা হচ্ছে যে এই যে শিক্ষকরা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তুমি যেমন স্কুলে একজন হেডমাস্টার মশাই ছিলে, তুমি হয়ে গেলে ডিপিএসসির চেয়ারম্যান প্রশাসনিক কাজে। সেরকম রাজ্যের এই এত মাস্টারমশাই আছে, তাদের কি রাজনীতিতে আসা উচিত বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া উচিত? তোমার কি মনে হয়? এটা তো রাজনীতি কে করবে সেটা তার স্বাধীনতা। জোর করে কাউকে রাজনীতি করতে বলতে পারবেন না। তার যদি ইচ্ছা থাকে, আপনি সারা পশ্চিমবাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যত আরএসপি যত পার্টি আছে সবগুলোতে দেখবেন একটা শিক্ষকদের একটা অংশ কিন্তু আ আছে। আর ভালো পার্সেন্টেজ শিক্ষক তারা বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন আ মত প্রকাশ করেন। যে রাজনীতিতে বিশ্বাস করেন তাতে কিন্তু তারা বিলংস করেন। কেউ শিক্ষক, শিক্ষক সংগঠনের দায়িত্বে আছেন। কেউ আবার একেবারে রাজনীতির অন্দরমহলে ঢুকে গেছেন। ফলে এটা আছে। কিন্তু কাউকে জোর করে বলা আবার অনেকে আছে, আমি শুধু শিক্ষক সংগঠনটা করব, আমি শিক্ষক সংগঠনে চাঁদা দিলাম। আমার শিক্ষক সংগঠন কি করছে? হ্যাঁ, একটা সম্মেলন হচ্ছে, আমার শিক্ষক সংগঠন শিক্ষক স্বার্থে লড়াই করছে। আমার ন্যায্য দাবি পাওয়ার ক্ষেত্রে লড়াই করছে। আমি এই শিক্ষক সংগঠন করি। এই অংশটা বেশিরভাগ শিক্ষক। তারা একেবারে স্কুল থেকে ফিরে পার্টি অফিসে চলে যায় তা কিন্তু করে না। কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ তারা
তাদের ভেতরে তারা যদি শিক্ষক নাও হতেন, তারা হয়তো রাজনীতিটাই করতেন। তাহলে আমি চাইবো অজিত, মানে শিক্ষকদের নৈতিকতা, সততা, এটা নিয়েই শিক্ষকরা আরও এগিয়ে যাবে। এটা তোমার যে বক্তব্য আর কি। তার সঙ্গে সঙ্গে আমরা সমাজেও যা শিক্ষাক্ষেত্রে সার্বিক শিক্ষাক্ষেত্রে উন্নতিতে শিক্ষকদের যে গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা আমরা নিশ্চয়ই আগামী দিনে দেখতে পারবো। এতক্ষণ আমরা আমাদের শিক্ষা জগতের একজন ব্যক্তি, শিক্ষাবিদও বলা যেতে পারে, ডিপিএসসির চেয়ারম্যান এবং একটা বড় শিক্ষক সংগঠনের, বৃহত্তর শিক্ষক সংগঠনের যে প্রাক্তন সম্পাদক অজিত নায়কের সঙ্গে আলোচনা করছিলাম। শিক্ষার প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে সাংগঠনিক ক্ষেত্রে শিক্ষকদের কী দায়িত্ব, ভূমিকা, এটা নিয়ে আমরা আলোচনা করলাম অনেকক্ষণ ধরে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও উনি যেহেতু মেম্বার, সেইভাবে আলোচনা করেছি আমরা। সুতরাং আমরা আশা করি যে এই ক্ষেত্রে আমরা আগামী দিনে শিক্ষকদের আরও ভালো গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রে আরও যেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটা আমরা দেখতে পারবো। আজকে আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা আরেকজন এরকম সম্মানীয় একজন অতিথিকে নিয়ে আসবো আপনাদের সামনে। আমি অজিতকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।